পুলিশ শব্দ নিয়ে আলোচনায় একজনের বক্তব্য বেশ আলোচিত আজকের দিন জুড়ে। একজন ডিআইজি প্রধানমন্ত্রীর সাথে যে অনুষ্ঠান, সেখানে তিনি বলছিলেন, পুরো বক্তব্যটি আসলে 11 মিনিটের, আমি শুধু একটি লাইন বলছি। শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হইনি, যে আদর্শের বীজ বপন হয়েছিল কৈশোরে। যে দল নিরপেক্ষ পুলিশের কথা বলা হচ্ছে, সবাই চাইছিল, কতটা সেদিকে আগাচ্ছে বলে আপনারা মনে করেন, বিশেষ করে বিরোধী দল মনে করে? জি, আসসালামু আলাইকুম। এই কথাটা বলছেন হচ্ছে রেজাউল করিম, তাই না, ঢাকা রেঞ্জের ডিআইজি। এবং যেই একই প্রোগ্রামে প্রধানমন্ত্রী বলছেন যে দেশ আগে, দলের আগে দলকে না দেশকে সেবা করতে হবে, সেই একই প্রোগ্রামে ঢাকা রেঞ্জের ডিআইজি যখন এই কথাগুলো বলেন, তখন আসলে আমরা বুঝি যে পুলিশ সংস্কার কমিশন একেবারেই পাত্তা দেওয়া হলো না, তাই না? এটা ইন্টারিম গভর্নমেন্টও এটাকে স্থগিত করে রাখলো এবং এখনও কিন্তু এটার ব্যাপারে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা নাই। এবং বাংলাদেশে যদি একটা বাহিনীর নাম করতে হয় যাদেরকে একেবারে সরকারের পেটোয়া বাহিনী হিসেবে প্রতিটা সরকার ব্যবহার করেছে, সেই একটা বাহিনীকে বলতে হবে পুলিশ। এবং সবসময় এটা দেখা গেছে যে আমরা অবশ্য বিগত কিছু দিনে এমন অবস্থা দেখেছি, কিছু বছরে, যে এখানে রিক্রুটমেন্ট কিছু শিথিলতা ছিল এবং আমরা বিভিন্ন সময় ইউনিফর্ম পরা কিন্তু প্রপার ইউনিফর্ম ছাড়া, ইউনিফর্ম অর্ধেকটা আছে আর বাকিটা নাই, এরকম পুলিশকে, কিংবা চুল বড় হেলমেট দিয়ে ঢাকা, আমরা এরকম পুলিশকে রাজপথে দেখেছি, ঢাকার রাজপথেই দেখেছি। তো সেই জায়গাটা থেকে আসলে আমরা কতটুকু সরে আসলাম, কতটুকু পরিবর্তন করতে পারলাম, এটা একটা অনেক বড় প্রশ্ন। সরকারের কাছে এটা শুনলে স্বস্তি লাগতে পারে যে না, পুলিশ আমাকে পছন্দ করে, কিন্তু এই যে দলীয়করণ তো এখন এটা বলা যাবে না, যে এই যে দলের কাছে তাদের নতজানু হওয়ার যে সংস্কৃতিটা, এটাকে যদি শুরুতেই খুব কঠোর হাতে দমন করা না যায়, তাহলে একটা সময় ওই যে বলে না যে লেজ কি কুকুরকে নাড়ায় না, কুকুর লেজকে নাড়ায়, এক সময় লেজ কুকুরকে নাড়াতে শুরু করে। এবং এই পরিণতির এটার অসংখ্য উদাহরণ আমরা একদম নিকট অতীতেই আছে, আমরা দেখতে পাই। তো আমার মনে হয় এটা একটা অশনি সংকেত, এখানে সতর্ক হওয়া প্রয়োজন। এবং এখানে ভেতর থেকে আরও কোনো কিছুরই এটা একটা ছোট একটা বহিঃপ্রকাশ কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা হয়তো একটা সীমিত বহিঃপ্রকাশ, যে এখানে বড় ধরনের দলীয়করণ হচ্ছে। আমরা দেখেছি যে হুইপের স্ত্রী, তিনি ঢাকায় এসেছেন, তার পদায়ন হয়েছে ঢাকায়। এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিন্তাই করা যায়, কিন্তু যখন এই যে সবগুলোকে আমরা একটু ওপর থেকে দেখি, তখন আমাদের কাছে এটা আশঙ্কা লাগে। আপনার কাছে আরেকটি ছোট করে একটু জানতে চাই, আরেকটি প্রশ্ন। পুলিশের দাবির মধ্যে অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা, অবসরের সময় অনারারি পদোন্নতি, দায়িত্ব পালনকালে পুলিশ হত্যার বিচার, পুলিশের স্থাপনায় ধ্বংসযজ্ঞের সুষ্ঠু বিচার চেয়েছেন পুলিশ সদস্যরা। একটু ছোট করে জানতে চাই দাবিগুলো প্রসঙ্গে। দাবিগুলো কিন্তু কয়েকটা অযৌক্তিক। কারণ হচ্ছে আপনি দেখেন যে পুলিশের যে ভাতাগুলো থাকে, সেইখানে একটা মামলার প্রতি তারা যে ভাতা পাচ্ছেন বা ইনভেস্টিগেশন করার জন্য যে পয়সা পাচ্ছেন, সেটা কখনোই ইনাফ না। যার কারণে তাদেরকে কি করতে হয়, যেখানে যাচ্ছেন সেখান থেকে হয়তো তারা খরচ ওঠাচ্ছেন, যাদের কাছে তদন্ত করতে চাচ্ছেন সেখান থেকে খরচ ওঠাচ্ছেন, এবং এটার কারণে তদন্ত কার্যের স্বচ্ছতা ব্যাহত হয়। কিন্তু এখানে একটা কথা জেনারেলি সত্যি কথা, যে দায়িত্ব পালন করে পুলিশের হত্যার বিচার চাওয়া, কিন্তু এটাতে আমরা যে পাসটা দিয়ে এসেছি, আমার মনে হয় সেই জায়গাটা পুলিশ প্রশাসন এবং সরকার এই দুই মিলে এটার একটা জায়গা রেডি করা দরকার। যে আসলে যারা সরকারি দায়িত্বে থাকা অবস্থায় সরকারের ট্যাক্সের পয়সায় কেনা অস্ত্রে, জনগণের ট্যাক্সের পয়সায় কেনা অস্ত্রে জনগণের উপর অস্ত্র চালিয়েছে, তাদেরকে যখন নিরীহ জনগণ ধরে মারে, সেটা আসলে কোন ধরনের বিচার, এগুলোকে আমাদের সর্ট আউট করে ফেলা উচিত। নইলে এই প্রশ্নগুলা দুষ্ট লোকদেরকে ডাকে, অথবা দুষ্ট লোকরা এই প্রশ্নগুলোকে বারবার সামনে আনে, এবং এটা দিয়ে জুলাই আন্দোলনের যেই একটা চেহারা ছিল, যে এটা আসলে ফেসিস্টকে নামাতে চেয়েছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয়। তো আমি বলবো যে দাবিগুলো অযৌক্তিক না, কিন্তু এখানে কিছু স্বচ্ছ জায়গা তৈরি করে এই সংজ্ঞাগুলোকে, মানে এই জায়গাগুলোকে ডিফাইন করে এগোনো উচিত।